আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটিতে বর্তমানে আছি এটা হচ্ছে কন্যাকুমারী, ভারতের তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত। আর এটা হচ্ছে সর্ব দক্ষিণে, ভারতের তামিলনাড়ুর সর্ব দক্ষিণে। জায়গাটার নাম হচ্ছে কন্যাকুমারী। এখানে তিনটি নদীর মানে খুব সুন্দর দৃশ্য দেখার মতো, যে কারণে এখানে আসলাম। আর এখন আগে হোটেলে যাইবো, হোটেলে ফ্রেশ হয়ে তারপর মানে আসবো আবার। আমি এখন হোটেলে যাচ্ছি, হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপর আসতেছি। মানে ভারত মহাসাগর দেখা যেতেছে এখান থেকে। ওই তো টেম্পল, ভারত মহাসাগর এখান থেকে বীজ দেখা যায়। তোমার দেখাই মনে সাদের উপর দিয়া 10 তলার উপর মারতে পারে, 10 তলার উপরটা তোমার দেখাই মনে সাগর। ওই যে রুমুটুক সিটে এটা, বুঝছো নি? ওই দেখো তোমার মানে কত বড় রুম, দেখছো নি অবস্থা? কত বড় রুম দেখছো নি? বেড লেগে 60 জন, মানে তুমি 5 জন থাকো না 60 জন থাকো, এটা দেখার বিষয় না। ভাড়া 2000 3000 করে কিনে লাগানো, বুঝছো নি? 1 টাকা 2 টাকা না, ভাড়া 2000 3000 করে দেওয়া লাগে। 2000 তো কোনো বারোই নাই। এরপরে দেখো ব্যাগটা কেমন করলাম, ওই যে মিনি ক্যামেরা, এই ক্যামেরাটা হে কিতা করছে কিতা, মানে 8 দিন 7 দিন লাগবো। সবচেয়ে দুঃখ লাগলো ক্যামেরা, কারণ আমার 20,000 টাকা লস। 20,000 টাকা দিয়ে এই ক্যামেরা লইছি, ওই যে মিনি ক্যামেরা, বুঝছো? দুঃখ রইল আর কি, সময় মতো কিচ্ছু পাইলাম না রে বাস। ওই দেখো বাথরুম, বুঝছো নি? এটা 60 জন 5 জন টাকার মতো কিতা, মানে একজন না, বুঝছো কিতা রয়েছে। যাই হোক, অন্যান্য জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি। ওই দেখেন একটা ফেরি আসতেছে, একটা ফেরি এইদিকে আসে আর একটা ফেরি যায়। এটা হচ্ছে ফেরি একই। আমরা মানে প্রত্যেকেই জ্যাকেট করছি, কারণ এটা মানে একটা পাহাড়ের মতো একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়ে উঠতে হয়। আর বিশেষ করে মানে টিকিট কীভাবে নিচ্ছি এটা সব কিছু দেখানো সম্ভব হয়েছে না, কারণ সব জায়গায় ভিডিও করার অনুমতি নাই, যে কারণে সব ভিডিও দেখাইতে পারছি না। আন্তরিকভাবে দুঃখিত। আর এখানেও 75 টাকা করে ফেরি ভাড়া আর কি। ফেরি ভাড়া দিয়ে এখন যাইতেছি আমরা, মানে একটা ফেরি এদিক থেকে যায়, একটা ফেরি ওই দিক থেকে আসে, মানে দুইটা ফেরি মানে আপ ডাউন করে। ফেরি ভাড়া নেয় 75 টাকা করে। আর এখন এদিকে যে যে জায়গাটা যাইতেছি এটা হচ্ছে একটা পাহাড়, মানে একটা দ্বীপের মতো। এই দ্বীপের মাঝে মানে অবস্থান করলে পরে খুব সুন্দর দেখা যায় তিনটা নদীর মানে মিলন মেলাকে। ওই নামলাম, এখন নামতাছি আমরা প্রত্যেকেই, এই ফেরি থেকে নামতাছি। নামার পরে এখানে প্রত্যেকের হাতে কিন্তু জ্যাকেট, আমরা যারা যারা আনছি প্রত্যেকের জ্যাকেট হাতে করে নিয়ে আসা লাগে। আর ওই যে এখানে ফেরির থেকে নামতে কিন্তু খুব সাবধানে নামা লাগে, কারণ এটা কিন্তু অনেক উঁচা উপরে উঠে জায়গা। ওই প্রত্যেকের জ্যাকেট আমরা এখানে হাত দিয়ে এখন মানে রাখবো আর কি। প্রত্যেকের জ্যাকেট মানে এখানে সবাই স্তূপ করে রাখতে হয়, কেউ নেওয়ার সম্ভব না, কেউ নেওয়া কোনো অবস্থায় সম্ভব না। প্রত্যেকের জ্যাকেট এখানে রাখে, জ্যাকেট রাখার পর আবার ফেরত যাওয়ার সময় আবার এই জ্যাকেট পরে যাওয়া লাগে। আর যাই হোক, এটা এখন আসলাম, এটা একটা দ্বীপের মতো, অনেক জায়গা নিয়ে প্রায়। এটা বিশেষ করে আল্লাহর কি কুদরত, এটা আসলে বোঝা বড় মুশকিল। এদিকে এই সাগরটা প্রায় মনে হয় 10 তলার মতো মানে গভীরতা হবে, এই মানে নিচটা আর কি 10 তলার মতো গভীরতা হবে। এরকম গভীরের মাঝে এখানে তো অবশ্যই এই ধরনের একটা জিনিস করা সম্ভব না। এটা একটা পাথর আছে, মানে 2-3টা পাথর সম্ভবত আছে, এই পাথরের উপরে করছে এই মানে এই স্থাপনাটা করছে পাথরের উপর। অনেক বড় পাথর, কিন্তু এখানে পাথরটা কিভাবে আমি বুঝাই মারতে পারে। আমি আস্তে আস্তে এখন যাইতেছি, এখন টিকিট নেওয়া লাগতেছে। আগে তো ফেরির টিকিট নিছি, এখন এই জায়গায় যে আমরা ঘুরবো ওই জায়গার টিকিটও নেওয়া লাগবে। এই জায়গার টিকিট হচ্ছে 30 টাকা করে জনপ্রতি। আমরা এখানে লাইনে প্রত্যেকে দাঁড়ানো লাগে, লাইনে দাঁড়াইয়া 30 টাকা করে আমরা এখানে টিকিট প্রত্যেকে নিতে আসি। টিকিট নেওয়ার পর তারপর ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। আর একটু কষ্ট করে যদি সঙ্গে দেখেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন। হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, অনেক লম্বা হবে। আর লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট নিতে আসি। টিকিট আমরা এখান থেকে 30 টাকা, এটা মিউজিয়াম দেখার জন্য 30 টাকা করে প্রত্যেকের হাতে প্রত্যেকেই দিতে হয় টাকাটা। এটা আর কি হচ্ছে, যাই হোক। আর এখানে কিন্তু কিছু কিছু সুন্দর জায়গা আছে মানে দেখার মতো, যা মনোমুগ্ধ করি। 3টা নদীর মিলন। টিকিট নিয়ে লাইছি আমরা, এখন এখন যাইতেছি। আমরা 4-5 জন একসাথে আসছি। আর টিকিট নিয়ে উপরে এখন যাইতেছি আমরা উপরের দিকে, তারপর জুতা রাখতে হয় আলাদাভাবে।
এখানে মানে খুব মানে সেন্সিটিভ, কারণ তারা এখানে ধর্মীয় উপাসনালয়ের মতো। কারণ আমরা তো হয়তো পর্যটক হিসেবে আসি, কিন্তু যারা হিন্দু তারা কিন্তু এখানে পর্যটনের জায়গা না শুধু, এখানে তারা মানে একদিকে পর্যটন এরিয়া, অন্যদিকে তারা ধর্মাবলম্বীর সবচেয়ে এই যে নেম প্লেটগুলোর মাঝে তাদের ধর্মাবলম্বীর যে বিভিন্ন দেবতা অথবা মানে যে কোনো কিছু তাদের এগুলোর নাম টামগুলা এই নেম প্লেটের মাঝে আছে। সামনে যাওয়া সম্ভব না, ইচ্ছা তারপরও সিরিয়াল মতো ঢোকা লাগে, আগে পিছে ঢোকা সম্ভব না। এই যেখানে চেকিং করে তারপর ঢুকায়, তারপর যাই মানে ওইদিকে গিয়া ঢোকার পরে যা ওই দেখেন এটা হচ্ছে ভারত মহাসাগর, আরব সাগর আর এখানে বঙ্গোপসাগর, তিনটা সাগরের মিলন এই জায়গার মাঝে। ওই মিলনটা দেখার জন্য আমরা কিন্তু এখানে আসি। তিনটা সাগরের মিলন মেলা, এটা দেখতে খুব ভালো লাগে, যে কারণে আসি। আচ্ছা, ভালোই লাগে, খারাপ না। ওটা দেখার জন্য আমরা প্রত্যেকে আসি। এটা খুব সুন্দর জায়গা, মানে দেখার মতো, অবাক করার বিষয় কি, প্রত্যেক সুন্দর, মানে এত সুন্দর বলার মতো না। মানে এটা তিনটা সাগরের তিন জাতের পানি, তিনটা খালার, মানে খুব সুন্দর লাগে দেখতে। যাই হোক, দেখতেছি আমরা, আপনার সঙ্গে দেখেন আর অনেক কিছু দেখতে পারবেন। কারণ হচ্ছে এখানে কিন্তু মানে কোনো কিছুই কমতি নাই, সব কিছু সুন্দর করে ভারতীয় সরকার এগুলো সাজিয়ে গুছিয়ে রাখছে, যাতে দর্শনার্থীরা এখানে আসে আনন্দ পায়। আর এই যে সাইটগুলো দিয়ে রাখছে, সবাই মানে সিরিয়াল ভাবে যাওয়া লাগে, কেউ আগে পিছিয়ে যাওয়া সম্ভব না, প্রত্যেকে সিরিয়াল মেনটেন করে যাওয়া লাগে। এই সিঁড়িতে উপরে ওঠা লাগে, ওই সিঁড়িটা হচ্ছে উপরে ওঠা সিঁড়ি। আগে জুতা নিচে রাখতে হবে, জুতা নিচে রাখে তারপরে এই সিঁড়িতে উপরে উঠবো। আগে এখানে জুতা রাখার জায়গা আছে, কারণ জুতা নিয়ে তারা ওঠার জন্য দেয় না, কারণ তাদের ধর্মে নিষেধ। আমরা যেমন মসজিদের ভিতরে জুতা মানে রাইখা তারপর ঢুকি, তারা এইভাবে জুতা, ওই দেখেন জুতা, এই জুতাগুলো এই জায়গার মাঝে রাখতে হয়। কেউ এইভাবে রাখে, আবার কেউ টাকা দিয়ে রাখে আর কি। এভাবে রাখলে অবশ্যই জুতার রিস্ক, মানে কেউ নেয় না অবশ্য, তারপরও জুতাটা মানে অযত্নে থাকে আর কি। আর এখানে আমরা দেশের মধ্যে সুরমুর নাই এইভাবে জুতা নিবার মতো। যাই হোক, এই জুতা এখানে রাখা লাগে। জুতা মানে কাউন্টার আছে ভিতরে, জুতা অনেকে রাখে ভিতরে রাখে, আবার অনেকে বাইরে রাখে, অনেকে যার যেভাবে মন চায় আর কি। এক কথা টাকা দিতে হয় না, জুতা রাখতে টাকা দিতে হয় না, এমনি রাখা যায়। ওই যে এদিকে তারা অনেকে কাউন্টারের মধ্যে অনেকে রাখতেছে জুতা, অনেকে বাইরেও রাখতেছে জুতা। রাখার পর তারপর উপর ওইটা কাউন্টারটা ওই জুতা রাখে আর কি তারা। কেন মানে সবাই রাখে না, মানে যারা মনে হয় দামি জুতা আর কি তারার জন্য আর কি তারা রাখে আর কি। সবাই রাখার তো প্রয়োজনই নাই, কেন কেন দামি যারা জুতা মনে করেন তারাও জুতোই রাখে বেশিরভাগ। আর আমরা যেটা মনে নর্মাল জুতা কেন এক জায়গা ফালাই রাখলেই যথেষ্ট, আর লাগে না, বেশি অত গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়ে না। ওই সিঁড়িটা উপরে উঠে লাগে, ওই যে সিঁড়ি ডান দিকে সিঁড়িটা আছে না, এই সিঁড়িটা এখন উপরে উঠবো আমরা। জুতা এখন এই সিঁড়িতে উপরে ওঠা যাবো। আর সিঁড়িতে উপরে ওঠার আগে আমি একটু মানে একটু সুন্দর জায়গাটা দেখাই দিই। এই যে নদীর এই সাগরটা, তিনটা সাগর একখানা হয়েছে, আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এখানে তিনটা সাগর একখানো। আর এটা মানে উপরে উঠবো, এখন উপরে উঠলে পর দেখাইমো। আর বাতাস প্রচুর, মানে প্রচুর বাতাস, যে কারণে অনেক কথা হয়তো আমার বোঝা নাও যেতে পারে, অনেক সময় অনেক কথা হয়তো একটু স্লো হতে পারে। তারপরে মনে কিছু নেবেন না, কারণ আমি চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদের দেখানোর জন্য। এই নেম প্লেটের মধ্যে হয়তো তাদের যে মানে এই স্বামী বিবেকানন্দর বিভিন্ন স্মৃতিচারণের বিভিন্ন কিছু লেখা আছে আর কি। তাই যখন উপরে উঠতেছি, আমি উপরে উঠলার পর অনেক কিছু দেখানোর চেষ্টা করবো, আর সঙ্গে দেখেন। আর ওই যখন সিঁড়ি ভাই উপরে উঠছি, কারণ সব জায়গায় ভিডিও করা সম্ভব না, সিঁড়ি ভাই উপরে উঠতে গেছি। এখন এই যে উপরের যে সিঁড়িটা আছে, এখান থেকে কিন্তু মানে তিনটা সাগর দেখতে খুব মানে সুন্দর লাগে আর কি। তিনটা আমার ক্যামেরাটা আসলে সবচেয়ে দুঃখজনক বিষয়, ক্যামেরাটা আমার সবচেয়ে ভালো না, মানে তিনটা সাগরের পানি তিন রকম কিন্তু এখানে স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু ক্যামেরাটা না ভালো হওয়ার কারণে আমার মানে আসলে স্পষ্টভাবে কিছু করতে পারতেছি না। আমার মনে খুব কষ্ট এই জিনিসটা, যে সঠিকভাবে আপনার দেখাতে পারে। ওই এটা হলে তারা প্রার্থনা কর, তারা যে প্রার্থনা করেছে, এই প্রার্থনার ঘর পেলে ওটা তারা মানে তারা দেবতা, তারা যে মানে এই কন্যাকুমারীর যে ইতিহাস, এবং কন্যাকুমারী যে মহিলার যে স্বামীর সাথে তার মানে ঝগড়া করার পরে যে হত্যা করছিল, আর তারপর তার সমাধি এই জায়গার মধ্যে আছে। এটা হচ্ছে তাদের গড়, ওইটা মনে করে আগে তারা প্রার্থনা করে এই জায়গার মাঝে, এই কন্যাকুমারীর নামে। আর এখানে অবশ্য শুধু আমরা মানে
বাংলাদেশ না, বিভিন্ন দেশ থেকে মানুষ, বাংলাদেশের মানুষ খুব কম এখানে আসে। বাংলাদেশের মানুষ তেমন একটা কন্যাকুমারীতে আসে না, কারণ কন্যাকুমারী অনেক দূর, বাংলাদেশ থেকে প্রায় 3000 কিলোমিটার। একবারে সবচেয়ে দক্ষিণে, তামিলনাড়ুর সর্বদক্ষিণের হচ্ছে এই কন্যাকুমারী, যে কারণে এখানে অনেকে আসে না। আমরা তো বেশিরভাগ হয়তো আমরা চেন্নাই পর্যন্ত আসি, চেন্নাই থেকে আরো 700 কিলোমিটার। বাংলাদেশ থেকে যদি আমি ডাইরেক্ট আসি প্লেনেতে 3000 কিলোমিটার। আর চেন্নাই, ওই যে মাদ্রাজ যেটা হয় চেন্নাই থেকে হচ্ছে 700 কিলোমিটার কন্যাকুমারী। যাই হোক, এখানে মানে কেউ যদি মনে করেন যে এভেলো হসপিটাল অথবা চেন্নাই আসেন, তাহলে কন্যাকুমারী আসছে, চেন্নাই থেকে কন্যাকুমারী মাত্র 700 কিলোমিটার রাস্তা, 180 টাকা ট্রেনে ভাড়া নেয়, 180 টাকা যায় ট্রেন ভাড়া। কন্যাকুমারী থেকে মানে এইখান থেকে চেন্নাই পর্যন্ত 180 টাকা ভাড়া। যদি মনে করেন কেউ হসপিটাল আসেন, ডাক্তার দেখাতে আসেন, তাহলে এই জায়গাতে আসতে পারেন, কারণ এই জায়গাটা আসলে দেখার মতো সুন্দর, অনেক কিছু আছে। আর বিশেষ করে মানে ভারত সরকার এগুলো সব কাজে গুছিয়ে রাখছে একমাত্র পর্যটন এরিয়ার জন্য। আমি যে জায়গাটা এখন হাঁটতেছি, এটা কিন্তু সম্পূর্ণ একটি পাথর, একটা সিঙ্গেল পাথরের মাঝে কিন্তু এই মানে এই জায়গাটা। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, পেরি দিয়ে আসলাম, পেরি দিয়ে আসার পরে এই জায়গার মধ্যে নামছি, এটা চতুর্দিকে কিন্তু পানি, মানে দ্বীপ, দ্বীপ এটা এক ধরনের দ্বীপ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এইখানে যে দ্বীপটা কিভাবে আসলো? প্রায় 10 তলার মতো হবে মানে এই মানে গভীর, মানে এই যে সাগরটা 10 তলার মতো হবে, কিন্তু এখানে একটা সিঙ্গেল পাথরের উপরে কিন্তু এই সম্পূর্ণ মানে স্থাপনাটা তারা নির্মাণ করছে, একটা পাথরের উপরে। একটা পাথরের উপরে যদি নির্মাণ করে চিন্তা করেন পাথরটা কতটুকু বড় হতে পারে, 7 তলা। অথবা ওই যে ওইটা একটা, ওই যে বিবেকানন্দ রক মিউজিয়াম, এই যে মানে এটার পাশে, এটা কিন্তু দুইটা, এটা একটা, আর ওইটা কিন্তু বিবেকানন্দ রক মিউজিয়ামটা কিন্তু আছে। ওই যে মূর্তিটা দেখতেছেন না, এটা কিন্তু আছে, এটা এখনো কাজ শেষ হয় নাই। এটা একটা পাথরের উপরে কিন্তু, এটা কিন্তু শুধুমাত্র একটা পাথর। আমার প্রশ্ন হচ্ছে, একটা পাথর মানে এখানেও প্রায় 7-8 তলার মতো মানে গভীর সাগরটা কিন্তু এত গভীর, এত গভীরের মাঝে এত বড় পাথর কিভাবে জন্ম নিল? আমার প্রশ্নটা এটা, এই যে এটা একটা সম্পূর্ণ একটা পাথরের উপরে এই মূর্তিটা, একটা পাথর। আর এটার উপরে যে হয়তো তারা মানে রাজরা খাস করে এটা সিং করতেছে, কিন্তু এটা প্রথমে কিন্তু পাথর বসানো ছিল, এই পাথরের উপরে কিন্তু বিল্ডিং গুলা তারা করে। আমার প্রশ্ন হলো, এই সাগরের মাঝে 7 তলা 8 তলা গভীরতার সাগর, এই সাগরের মাঝে এত বড় পাথর কিভাবে আসলো? একটা পাহাড়ের মতো একটা পাথর, পাহাড়ের সমান করে একটা পাথর, এত বড় বড় পাথর। আর এই পাথরগুলোর মাঝে কিন্তু এই মানে দুইটা দ্বীপের মতো সিস্টেম করে তারা করতেছে একটা করে, যেটা আমি এখন বর্তমানে হাঁটতেছি, এটা হয়ে গেছি। আর বিবেকানন্দ রক মিউজিয়াম, এটা অবশ্য ওই যে দেখাইলাম একটু আগে, ওই যে এই মূর্তিটা, ওইটা এখনো করতেছে। যাই হোক, এটা আসলে দেখার মতো, দেখতে সুন্দর লাগে। তারপর যতটুকু ফাড়ি যেটা করতেছে, আপনারা হয়তো একটু মানে বিরক্ত লাগতেছে, তারপর একটু কষ্ট করে দেখেন। এই ভিডিওটা একটু লম্বা, আশা করি দেখলে মজা পাবেন, অনেক কিছু দেখতে পারবেন। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হলো ঢেউটা কিন্তু সবচেয়ে সুন্দর লাগে, এটার ঢেউটাই সবচেয়ে দেখার মতো, কারণ প্রত্যেকটা। আর ওই যে রক মিউজিয়াম, যে এটা কিন্তু একটি পাথরের উপরে, এটা তো বারবারই দেখাইতে বুঝাইতেছি, পাথর কিন্তু একটা সিঙ্গেল পাথরের একটা রক, মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা পাথরের উপরে, আর ওই যে মূর্তিটা দাঁড়ানো আছে এটাও একটা পাথরের উপরে। দুইটা পাথরের উপরে কিন্তু দুইটা দ্বীপের মতো করে সুন্দর করে তারা সেটিং করছে। এটা আসলে সাগরের মধ্যখানে, এটা এত সুন্দর করে মানে পাথর আল্লাহ কিভাবে সৃষ্টি করছে, আল্লাহ পাখি বলা জানেন। আর ওই যে ঢেউগুলো পানি খাইতেছে, এটাও কিন্তু পাথরগুলা, ওই যে সামনের যে দুইটা পাথর দেখা যেতেছে অনেক দূরে, এটা ঢেউ বাড়ি খাইতেছে না, এগুলো কিন্তু পাথরের উপরে ঢেউ বাড়ি খাইতেছে। এগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের উপরে ঢেউগুলা বাড়ি খাইতেছে, পাথরের উপরে একবারে সম্পূর্ণ। ঠিক আছে, এখন চিন্তা করেন পাথরগুলা কতটুকু বড়, মানে নিচে অত বড় সাগর, যেখানে লঞ্চ মানে জাহাজ টাহাজ চলে, এখন বুঝেন কত বড়। আর ওই যে আমার পিছনে দেখতেছেন, আমার পিছনে হচ্ছে, এটা হয় বিবেকানন্দ রক মিউজিয়াম। এটা বিবেকানন্দ রক মিউজিয়াম, এটা সংক্ষেপে বলে আর কি। ওটা ভারত সরকার অনেক টাকা খরচ করে এটা কিন্তু নির্মাণ করতে হচ্ছে। আর আশা করি এটা দেখার জন্য অনেক জায়গাতে মানুষ, ওই যে এটা রক মিউজিয়াম, এটা বিবেকানন্দ রক মিউজিয়াম। এই মিউজিয়ামটা কিন্তু আসলে দেখার মতো, এটা অবশ্য এখনো নির্মাণ কাজ শেষ হয় নাই, আরও কিছুদিন সময় লাগবে এই রক মিউজিয়াম মানে মানে কমপ্লিট করতে। আর কমপ্লিট করলে পর মনে করেন দর্শনার্থীর অভাব হবে না, কারণ এটা এই জায়গায় আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি,
ওই জায়গাতে এটা আরো বেশি সুন্দর হবে ভবিষ্যতে। যাই হোক, এটা আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আর আরেকটা জিনিস এখন দেখাইমু, আমরা যে তিন নদীর যে মিলন, ওই যে এদিকে দিয়া ওইদিকে হচ্ছে তিন নদীর মিলন, এটা দেখাইমু এখন আপনারা। আসেন আমি যাই। আর ওইটা হচ্ছে আমার যে বাম দিকে কিতাটা, এটা হচ্ছে টেম্পল। তারা যে মানে এই প্রার্থনা করে, তারা যে আরাধনা করে, ওই টেম্পলটা মনে দেখা যেতেছে না। আচ্ছা, আমি ভিডিওটা ভালো করে ঘুরাই দিতেছি, ঘুরাই দিলে দেখা যাইব। আমি দেখাইতেছি একটু। ওই যে এটা হলো টেম্পল, ওইটা হলো টেম্পল। ওই টেম্পলটা, এটা তারা প্রার্থনা ঘর। এটা শুধু তারা এখানে মানে ওই মানে কন্যাকুমারীর তিন নদীর মোহনা দেখার জন্য আসে না, তারা সেই টেম্পলের মধ্যে আসে, তারা তাদের মানে প্রার্থনা করে, বিভিন্ন কিছু করে আর কি, এটার জন্য তারা এখানে আসে। যাই হোক, যতটুকু করে দেখানোর চেষ্টা করতেছে আপনারা। আপনার সাগর দেখাইতেছি দিকে, এখন সাগরের দ্বারা নিয়ে যেতেছি। যে এই যে ওই জায়গাটা কিন্তু মানে আস্তরতে কিন্তু মানে কিটা হচ্ছে, আর বাকি জায়গা মানে কারণে এটা কিন্তু তলে কিন্তু ফাটল। এই যে আমি যে জায়গা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ফাটল, আর ফাটলের উপরে ওই সুন্দর করে তারা এই কারুকাজগুলো করছে আর কি, সম্পূর্ণ ফাটলের উপরে কারুকাজ করছে। তখন চিন্তা করেন ফাটলটা কতটুকু বড় হতে পারে, ফাটলটা কতটুকু বড় আল্লাহ পাক ছাড়া কেউ জানেন। এটা অনেক বড় ফাটল আমার যতটুকু ধারণা, কারণ এটা এত বড় ফাটলের উপরে তারা এই কাজগুলো করছে। যাই হোক, মানে আল্লাহরই কুদরত, কত বড় ফাটল, মানে একটা পাহাড়ের সমান একটা ফাটল। চিন্তা করছেন একটা ফাটলের যদি অত বড় হতে পারে, কি না অবস্থা। হ্যাঁ, যাই হোক, ওখান দেখাইম আপনারা। এখানে তিনটা নদীর মানে মিলন মেলা আর কি, তিনটা সাগর। আর ওই যে ঢেউগুলা বাড়ি খাইতেছে, এটা কিন্তু ফাটলের উপরে ঢেউগুলা বাড়ি খায়। ওই যে ঢেউগুলা দেখেন, ওই যে বাড়ি খাইতেছে, পানি চতুর্দিকে দিয়ে পড়ে। আর ওই যে এটা কিন্তু চতুর্দিক জায়গায় ফাঁকা জায়গা রাখছে, কারণ অনেকে বসে গপসপ করে, আড্ডা দেয়, ওই যে কারণে এগুলো রাখা। কিন্তু প্রচুর বাতাস, মানে হয়তো এখন তো গরমের সিজন চলছে, মে মাস, প্রচুর গরম হইলে কি হবো, এখানে কিন্তু মানে বাতাসে প্রচুর ঠান্ডা। ওই দেখেন কিছু দেখা যায়, আমার ক্যামেরা আসলে বাড়ানো দুঃখজনক বিষয়, আর নাহলে কিন্তু দেখাতে পারে। ওই যে তিনটা নদী, যে তিনটা সাগরের মিলন মেলা, এই যে দেখেন এখানে মধ্যখানের যে এই কিতাটা আছে, এটা কিন্তু গোলা পানি দেখা যায়। ওই যে পাথরটা দেখতেছেন, ওই যে সামনে যে পাথরটা, দুইটা পাথর কিন্তু দেখা যায়। ওই ঢেউ বাড়ি খাইতেছে পাথরের উপরে কিন্তু। এই যে পাথরটা আছে না, এই পাথর, দুইটা পাথরের উপরে ঢেউ বাড়ি খাইতেছে। এখন চিন্তা করেন এই দুইটা পাথর কত বড় পাথর হতে পারে সাগরের মধ্যখানে। এটা কিন্তু ভারত মহাসাগর, এই মহাসাগরের মধ্যখানে এত বড় পাথর, না জানি পাথরটা মানে মনে হয় 8-10 তলার মতো হবে এই পাথরটা। না হলে এত বড় সাগরের মধ্যখানে অত বড় পাথর কিভাবে হইল? এটা আসলে অবাক করা বিষয়। এটা আসলে মানে কল্পনা করার মতো না। সব আল্লাহর কুদরত, এটা মানতে হবে। আর বিশেষ করে আমি ওই যে সামনে দেখতেছেন মাঝখানে একটা গুলাটে পানি যেটা, এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর একবারে পিছনে যেটা আছে, মানে আমার কাছে যেটা আছে বর্তমানে, এটা হলো গিয়া ভারত সাগর, যেটা সবুজ রঙের পানি, সবুজ পানি, যেটা ভারত। আর ওই যে পাথরটা আছে না, পাথরের বরাবর যে একটা লাইনের মতো দেখেন গোলাপানি যেতেছে, এই গোলাপানিটা বঙ্গোপসাগর, গোলাপানিটা হচ্ছে বঙ্গোপসাগর। আর ওই যে পাথর, ওই যে গোলাপানিটা, পাথর বরাবর যে গোলাপানিটা আছে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর আমার কাছে যেটা আছে বর্তমানে সবুজ রঙের পানি, এটা হচ্ছে ভারত মহাসাগর। আর ওই যে আসমানের সাথে যেটা লাগে, আসমানের বরাবর যে, আসমানের সাথে পানিটা কিন্তু খালা, আসমানের বরাবর যে আসমানের সাথে যে আছে, এই পানিটা কিন্তু খালা, এই পানিটা কিন্তু আরব সাগর। আসমানের সাথে যেটা আছে, মানে আসমানের ঢাল লইয়া, মানে এদিক লইয়া, এটা পানিটা কিন্তু খালো, এই পানিটা কিন্তু আরব সাগর। ঠিক আছে, যাই হোক, সমস্যা না। আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। আমি ক্যামেরা সবচেয়ে আমার দুর্বল, আমার সবচেয়ে কষ্ট লাগতেছে এখানে। ওই মানে ভালো একটা ক্যামেরা আনতাম, আজকে কিন্তু এই মানে যে জিনিসটা সুন্দর করে দেখাইতে পারতাম। ভালো ক্যামেরা না দেখাতে এখন দেখাইতে পারবো। ওই যে দেখা যায়, তারপরও মধ্যখানে গোলাপানিটা যেটা আছে, এটা বঙ্গোপসাগর। ওই যে মধ্যখানে গোলাপানি, মধ্যখানের যে গোলাপানিটা, ওইটা হচ্ছে বঙ্গোপসাগর। আর যেটা কাছে যেটা, এটা হচ্ছে এই মানে আরব সাগর, সবুজ পানিটা যেটা। মধ্যখানের যে পানিটা আসছে, এটা হচ্ছে ভারত মহাসাগর। মধ্যখানে যেটা পাথরের বরাবর যেটা দেখা যায়, পাথরের বরাবর সাইড যে পানিটা আছে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। গোলা পানি যেটা দেখা যেতেছে, আর যেটা আমার কাছে দাঁড়াতে আছে, যেটা কিনার সাইডলি আছে, ওটা হচ্ছে আরো মানে
ভারত মহাসাগর। আর যেটা আসমানের দিকে আছে আমরা ওটা বলে লিখছি তিনটার পানি তিন রকম, এখানে তিনটার পানি তিন রকম। আর এটা আসলে মানে এখানে অনেক লোক আসে, কারণ এখানে দেখার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে পানিটাও সবচেয়ে সুন্দর। তিনটা পানি তিনটা কালার। মানে আমরা একটা অবশ্যই আমরা আর রহমান সূরার মাঝে আছে না, যে এক দরিয়ার পানি আল্লাহ মানে মারজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাকুম লা ইয়াবগিয়ান। ওই মানে ওই সূরার আয়াতের অনুযায়ী এটা বোঝা যায় যে আসলে এক দরিয়ার পানি আল্লাহ যে আরেক দরিয়ার সাথে মিলান না, এটা হচ্ছে প্রমাণ। এই দেখেন ওই এখন এখন মোটামুটি একটু হালকা ক্লিয়ার দেখা যেতে পারে, দেখাইতেছি। ওই দেখেন মধ্যখানের যে পানিটা আছে না, মধ্যখানের যে পানিটা, এটা দেখেন বঙ্গোপসাগর গোলাপানি। গোলাপানিটা কিন্তু বঙ্গোপসাগর। ওই একবারে মধ্যখানে যে পানিটা দেখা যেতেছে এটা কিন্তু বঙ্গোপসাগর। মধ্যখানে গোলাপানিটা ওই পাথরের সাইড দিয়ে বরাবর যাইছে, পাথরের সাইড দিয়ে যে বরাবর পানিটা সেটা হলো গোলাপানি, এটা বঙ্গোপসাগর। আর আমরা যে মানে দাঁড়ে আছি, আমার কাছে যে পানিটা দ্বারা ওই যে ঢেউটা আইছে, এই ঢেউটা হচ্ছে পানিটা হচ্ছে সবুজ রঙের পানি, এটা হচ্ছে ভারত মহাসাগরের পানি, এটা হচ্ছে ভারত মহাসাগর। আর ওই যে আসমানের ডাল দিয়ে ওই একবারে একবারে আসমানের কাছে যে পানিটা, এটা হচ্ছে আরব সাগর খালা পানিটা, এটা হচ্ছে কিন্তু খালা আরব সাগরের পানিটা। আর ওই দেখেন পাথরগুলো দেখেন, নদী মানে সাগরের মধ্যখানে পাথর, কত বড় পাথর এখন চিন্তা করেন, সাগরের মধ্যখানে মানে বাসায় এই পাথরটা কত বড় হতে পারে এখন চিন্তা করেন। আর যাই হোক বুঝতে তো পারছেন, এটা মধ্যখানে যে সাগরটা এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর আমরা যে খাসি যেটা আছে, আমার ধারে খাসি যেটা আছে, এটা হচ্ছে ভারত সাগর সবুজ রঙের পানি। আর আসমানের দিকে যেটা আছে এটা হচ্ছে আরব সাগর। যাই হোক অনেক কিছু যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আসলে মানে আরব সাগরটা মোটামুটি পানিটা দেখা যায় না, তবে আরব সাগর পানিটা কিন্তু খালো, একদম খালো। এটা কিন্তু আমরা যেহেতু এখানে আছি দেখতে পাচ্ছি, এটা হয়তো ক্যামেরার মাঝে মনে হয়তো মানে ফোকাস করতেছে না, কিন্তু আরব সাগরের পানিটা কিন্তু একদম খালো। আরব সাগরের পানিটা করে ওয়ালে মানে আসমানের সাথে লাগানো আরব সাগরের পানিটা। আর ওই যখন ঢেউটা আইছে এই হাসে, ওটা হচ্ছে মানে ভারত মহাসাগর। আর মধ্যখানের যে গোলা রঙের পানিটা, মধ্যখানে গোলা ওই যে ঢেউটা দিছে, ওই যে মানে পাথরের মাঝে যে ঢেউটা বাইরে হয়েছে পাথর মধ্যখানে, ওই জায়গায় গোলা পানিটা আছে, গোলা পানিটা হচ্ছে বঙ্গোপসাগর। তিনটা জাতের পানি তিন রকম। এই পানিটা মানে সরো যে ঢেউ কি অবস্থা, ঢেউ কতটুকু বড় বড় ঢেউ হয়ে পড়ে। সবচেয়ে বড় হতে হলে মানে পানিটা আসলে সুন্দর লাগে দেখার মতো, এটা আসলে বুড়ার মতো না মানে, কিন্তু ক্যামেরার মাঝে ফোকাস করতেছে না। তিনটা রঙের পানি তিনটা কালার, দেখেন কি সুন্দর ঢেউ, মানে এখানে প্রচুর ঢেউ। তিনটা নদী, তিনটা সাগর, একটা ভারত মহাসাগর, আরব সাগর, একটা বঙ্গোপসাগর। আসলে মানে খুবই ভালো লাগে। আমি এখানে মানে অনেক দিনের স্বপ্ন, আমি এখানে আসবো আসবো, যাই হোক আল্লাহ মানে বন্ধুকে দেখাইছেন তিনটা কালারের পানি যে তিন রকম, এটা জীবনে ভাবতে পারছি না। আজকে কিন্তু দেখতাম পারছি তিনটা পানি তিন রকম, একটা সবুজ রঙের পানি, একটা হলো গুলা রঙের পানি বঙ্গোপসাগরের, আর একটা হলো আরব সাগর ওই একবারে আসমানের সাথে লাগে আছে। বঙ্গোপসাগর, আরব সাগর আর লিয়া ভারত মহাসাগর, তিনটা সাগরের পানি তিন রকম। ঠিক আছে, যাই হোক আমি ওই যে এখানে পানির ট্যাঙ্কি দেখতেছেন না, এই পানির ট্যাঙ্কিগুলো কিন্তু পিউরিফাইং করে এই পানিগুলো, এখানে এখানে পানিগুলো লবণাক্ত। এই পানির ট্যাঙ্কিটা কীভাবে জানি তারা পানিটা পিউরিফাইং করে, তারা আর পানির প্রয়োজন পানি খাইতে পারতেছে কেন, মানে সিস্টেম করছে নিশ্চয়ই। আর যে জায়গাটা আমরা পূর্বে ছিলাম এখান থেকে প্রায় 1 কিলোমিটার হবে সম্ভবত, আমাদের ফেরির মাধ্যমে মানে এই জায়গার মাঝে ফাদরের উপরে এনে রাখছে। আমরা এখানে মানে এটা এই জায়গা আসলে আর কি তিনটা নদীর মোহনা একটু সুন্দর দেখা যায়, যে কারণে ওই জায়গার মাঝে মানে এটা আমরা আনছি আর কি। যাই হোক ওই দেখেন প্রত্যেকে এখানে এখানে একটা টার্নিং পয়েন্ট, এই পয়েন্টও প্রত্যেকে ছবি টবি তুলে সুন্দর লাগে এখানে তুলতে, যে কারণে এখানে প্রত্যেকে এখানে আসে। দাদাও এখানে আসছে, যাই হোক কেন এখান থেকে একটু আরো ক্লিয়ার দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় আমার ক্যামেরা ভালো না, নাহলে কিন্তু মানে আপনারা দেখতে পাচ্ছেন কেন তিনটা রঙের পানি তিন রকম, তিনটা সাগরের পানি। যাই হোক আমি যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি, আমি তো আর মানে কিতা করতে পারছি না। আর এই যে এখানে আমার পিছিয়ে ওই যে সাগরটা, এই সাগরটা কিন্তু এদিকে কিন্তু আপনার মালদ্বীপ, ওই যে এদিকে মালদ্বীপ, এই যে এইদিকে তো মালদ্বীপ, আর এদিকে মালদ্বীপ পড়ছে। আর ওই যে সাইডটা আমার পিছনে যখন যে সাইডটা, এই সাইডটা কিন্তু একটু শুয়ে রয়েছি আমি,
ওই দাগটি কিন্তু পড়ছে ইয়েমেন। আর মালদ্বীপ এদিকে এদিকে মালদ্বীপ, আর ওইদিকে হচ্ছে ইয়ামেন, এদিকে ইয়ামেন, ঠিক আছে, এদিকে ইয়ামেন পড়ছে। আর মানে ওই পাথরটা বরাবর ওই যে ঢেউটা দিল না, ওই ঢেউটা বরাবর থাকলে ইয়ামেন। আর ওই দিকটা হইলে গিয়া এই কিনা এই মালদ্বীপ। যাই হোক যতটুকু পারলাম এদিক সাইডটা মালদ্বীপ, যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। মালদ্বীপ আসলে বেশি দূর না, কিন্তু মালদ্বীপ কিন্তু কাছে, জাহাজ দিয়ে বেশি দূর না, একদম কাছে, ঠিক আছে। এটা ফ্যাক্টর না। আর আশা করি মানে ওই যে জায়গাটা এটা হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ, ঠিক আছে। বিশেষ করে আমি যতটুকু পারছি মানে আপনারা দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে এটা টেম্পল। আর এই যে তারার যে অনেক মানুষ এখানে আসে, প্রত্যেকে কিন্তু মানে তাদের মন মতো মানে অনেক কিছু নিয়ে আসে, খাওয়ান টাওয়ান, কিন্তু এখানে খাবার টাবার কিছু আনার অনুমতি নাই। তারপরে অনেকে আনে, কারণ এখানে খাবার দোকান কিচ্ছু নাই। মানে সাথে আনন্দটা সবচেয়ে ভালো, খাবার টাবার সাথে আনলে সবচেয়ে ভালো। কারণ এখানে আমরা হয়তো সকালে আসি, বিকাল টাইমে যাই, মানে অনেক সময় এখানে অবস্থান করি। ফেরি দিয়ে লাগে প্রায় আধা ঘন্টা খানেক লেগে যায়। ফেরি যাওয়া 1 ঘন্টা, আসা 1 ঘন্টা, 2 ঘন্টা, আসা 1 ঘন্টা, যাওয়া 1 ঘন্টা, 2 ঘন্টা জায়গা ফেরির মাঝেই। আর মনে করেন এখানে তো আসলে পরে মানে যাওয়ার মনে হয় না। কত সুন্দর ঠান্ডা এবং মানে বরফের মতো শরীর জায়গা। তারপর এখানে অনেকে গোসল টোসল করার চেষ্টা করে। আর এটা হচ্ছে বিবেকানন্দ রক মিউজিয়াম। বিবেকানন্দ রক মিউজিয়াম এগুলা আশা করি মেট্রো পরে তো এখানে কাছে যাইমু, আর দেখাই মনে সব কিছু আস্তে আস্তে। আর এখনো সংস্কার হাত চলতেছে আর কি, আমি দেখাইতেছি একটু ভালো করে। সংস্কার হাত চলতেছে, যে কারণে মানে এখানে ঢোকার কোনো অনুমতি নাই আর কি, নাহলে তো অবশ্য যাওয়া গেল না। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা এখানে মানে সুন্দরটা লাগে ওই 3টা নদীর মোহনা, ওটাই সবচেয়ে সুন্দর লাগে আর কি এখানে। আর এটা হচ্ছে পৃথিবীর শেষ মাথা, সারা পৃথিবীর শেষ মাথা। কিন্তু কন্যাকুমারী কিন্তু পরে কিন্তু আর কোনো দেশ নাই, খালি ওইদিকে মালদ্বীপ আর ওই কিটাটা আছে ইয়ামেন, এই 2টা দেশ ওইদিকে আছে, আর কোনো দেশ নাই। মানে তাও মালদ্বীপ ইয়ামেন এটা পড়ছে সৌদি আরবের দ্বারা খাসি আরব আমিরাতের দাঁড়িয়ে পড়ছে আর কি। আর এদিকে পড়ছে মালদ্বীপটাকে। আর মানে আর এদিকে যে সাইডটা, দক্ষিণের যে সাইডটা, এদিকে কোনো মানে কিটা নাই, মানে আর কোনো দেশই নেই এক কথায়। কন্যাকুমারীর সাইডের পরে আর কোনো দেশ নাই, ঠিক আছে। এটা মানে এরপরে যত মানে এই যে আমার পিছনে দেখতেছেন, এটা কিন্তু এখানে ওই যে রক মিউজিয়ামটা আছে না, এটা খুব সুন্দর করে সেটিং করছে। এখানে ঢেউগুলা এত সুন্দর লাগে মানে বলার মতো না, মানে দেখলে বুঝতে পারবেন। আর এখানে হয়তো আমিও বইছি, এখানেও বৈশা থাকতে মানে মোটামুটি ভালো লাগে। বৈশা মানে যতটুকু পারি আমরা সময় কাটাই, খালি আমি না, অনেকেই এখানেও বৈশা সময় কাটাইতেছে। আর বিশেষ করে সময়টা কাটানো এখানে ভালো লাগে, কারণটা যে বাতাসটা সুন্দর এবং মানে ঢেউগুলার যে গর্জনটা কিন্তু খুবই সুন্দর লাগে। এই গর্জনটা শোনার জন্যই কিন্তু এখানে মানে আলাদা একটা সুন্দর, দেখেন কত সুন্দর করে পানির ঢেউগুলো আসা করতেছে। আসলে ক্যামেরার মাঝে দেখা এক জিনিস আর সরজমিনে দেখা এক জিনিস, দুইটার মাঝে অনেক তফাৎ। আর ক্যামেরাতে হয়তো তো ভালো দেখা যেতেছে না, কিন্তু যদি সরাসরি দেখানো যাইতো তাহলে মানে বুঝতে পারতেন। আর আসলে আমার ক্যামেরাটাও বেশি ভালো না, মানে যে কারণে আমি সবগুলোই দেখেন কত বড় ঢেউ। কারণ এখানে পাথর মানে মাঝে কিন্তু ঢেউটা বাড়ি খায়। এখন চিন্তা করেন সাগরের মধ্যখানে পাথরটা কত বড় আল্লাহর সৃষ্টি। আসলে সবচেয়ে বড় কথা ওই যে বাবারই খাইছে, আর মানে আল্লাহর যে নিদর্শন এবং এগুলা আসলে। আর ওই যে বিবেকানন্দ রক মিউজিয়াম, যেটা আমার পিছনে যে ওই যে মূর্তিটা বিবেকানন্দ রক মিউজিয়াম সঙ্গে একটু বলি। কারণ এখানে স্বামী বিবেকানন্দ দাস উনি এখানে ধ্যান করতেন, এই জায়গাটার মাঝে উনি সবসময় ধ্যান করতেন। ওই ধ্যান করার কারণে ওই জায়গাটা মানে বিবেকানন্দ রক মিউজিয়াম নামে এটারে আখ্যায়িত করা হয় আর কি। যাই হোক, আমি এখন বিবেকানন্দ রক মিউজিয়ামের সামনে এখন যাইতেছি, দেখাইমু। ওই যে আমার পিছনে যে মূর্তিটা, ওইটা হলো বিবেকানন্দ রক মিউজিয়াম, ওই আমার পিছনে যে মূর্তিটা। যাই হোক, সবাই ছবি তুলতে আছে, কারণ মূর্তি সহ ছবি আসে তো প্রত্যেকে তুলতে আছে। কারণ বিবেকানন্দ রক মিউজিয়াম কিন্তু ভারতের একটা মানে উল্লেখযোগ্য একটা মানে নামের সাথে জড়িত। ভারত মানেই বিবেকানন্দ দাস, ভারত মানেই বিবেকানন্দ। সুতরাং ওনার খ্যাতি সুরভি রক্ষার্থে
ওই মানে বিবেকানন্দ রক মিউজিয়ামটা করা হয়েছে। আর এটা সুন্দরের জন্য, বিশেষ করে এখানে পর্যটক যারা আসে তারাও ওনারে দেখলে হয়তো তারা স্মৃতিচারণ করবে, তারা হয়তো স্মরণ করবে। আর ওই যে আমি যেখানে যাতে বসা আছি এখন, যে জায়গায় বসলাম, এই জায়গা কিন্তু আসলে মানে কার আগে কে বসবে ওটা সিট লিয়ে অনেকে দাপাদাপি দৌড়াদৌড়ি আমরা করি। আমি অনেক সময় ধরে অপেক্ষা করতে করতে সিটটা পাইছি, অনেক সময় ধরে অপেক্ষা করতে, তারপরে এখন আমি সিটটা পাইছি। এখানে কিন্তু মানে সিট পাওয়া এক ধরনের খাস, তবে সিট টাকা দিয়ে নিতে হয় না, মানে যে আগে আসে সে ওই পায়। তবে মানে এগুলা খুবই ভালো লাগে আর কি, মানে কিছু কিছু জিনিস দেখার মতো, মানে আল্লাহর কুদরত, যে অসীম সীমাহীন কুদরত। এই যে রক মিউজিয়াম, এই যে এটা করতেছে, এখানে উনি বসে বসে ধ্যান করতাম। এই যে পাথরটা, যে পাথরের উপরে ওনার রক মিউজিয়ামটা দিচ্ছে, এই বিবেকানন্দ যে রক মিউজিয়ামটা, এই আমার পিছনে যে রক মিউজিয়ামটা, ওটা নাকি উনি ধ্যান করতেন। আর ওই যে শহরটা দেখা যেতেছে, আমরা যে শহর থেকে আসছি ওই শহরটা কিন্তু আমার পিছনে, ওই যে আমার পিছনে যে রক মিউজিয়াম পার হয়ে যাওয়ার আগে ওই রক মিউজিয়ামের পিছনে যে শহরটা, ওই যে শহরটা, ওই যে রক মিউজিয়াম পিছনে যে শহরটা, ওইটার কিন্তু আমরা হোটেলে থাকছি। ওই যে শহরটা, ওই যে শহরটা, ওই যে ফেরি যাইতেছে, দেখছেন ওই ফেরি যাইতেছে, ওই ফেরি এখান থেকে ছাড়ছে, ফেরি যাইতেছে, ওই টাউনও যাইতেছে, শহর মুখে যাইতেছে, ফেরি ফেরি যাইতেছে, এখন ফেরি যাইতেছে, শহর মুখে যাইতেছে। এখান থেকে মানে ফেরিগুলা ছুটে ওই ফেরি যাইতেছে এখন। ফেরিটা মানে ওই টাউন মুখে যেতেছে, শহর মুখে ফেরিগুলো ঢুকবো, ওই প্রায় 1 কিলোমিটারের মতো আর কি এই ফেরিটাকে ঢুকবো শহর মুখা। আর যাই হোক মানে এটা আর কি ওইখানে প্রায় এই 3 নদীর মোহনাটা দেখার জন্য একমাত্র ওইটা একটু আগ্রহী নেওয়া হয়। যাই হোক আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি। আর ওই দেন রক মিউজিয়ামটা আসলে দেখার মতো, উনি এখানে মানে সবসময় ধ্যান করতে এখানে বসিয়া, যে কারণটা ওনার স্মৃতি হিসেবে ওনার মানে এটাতে এখানে করা হয়েছে, যাতে মানুষ আজীবন স্মরণ করে আর কি, সবসময় মানুষের স্মরণের জন্য এটা করা হয়েছে এই রক মিউজিয়ামটা। আর ওই যে সিঁড়িটা দেখতেছেন, ওই যে রাস্তাটা, ওইটার থেকে ওই রাস্তা যাইবার লাগি সিঁড়িটা করছে, ওই যে রোডটা, ওই যে রোডটা করছে, এই রোডটা কিন্তু ওই মানে এই জায়গা থেকে ওই জায়গা যাওয়ার জন্য রোডটা করছে। আসলে আর কিছু কাজ শেষ হয়ে যাবে, ওই দিকে হাঁটতে হাঁটতে ওই বিবেকানন্দ রক মিউজিয়ামে ওটা যাইব, মানে একটা থেকে একটা হাঁটতে হাঁটতে গিয়ে ওটা যাইব মানে। যাই হোক এখন যাই হইতেছি গিয়া, আর বসলাম না, কারণ হচ্ছে এখন সময় যাওয়ার সময় হয়ে গেছে, কারণ বিকাল হয়ে গেছে তো, যে কারণে আর রাস্তা আর কি। আর বিশেষ করে আগে আমি কিন্তু লাগাইছি, এখন আর লাগাইছি না, কারণ এখন গলার মাঝে আর লাগাইছি না, ওইটা লাগানো না লাগানো সমান। যদি মানে ফেরি ডুবে তাহলে কিন্তু একবারে মাটির মানে এই জ্যাকেটে খাচ্ছে না, যে ঢেউয়ে খাচ্ছে, এক ঢেউয়ে একবারে মাটির গুলো ঢুকাই দিব। সুতরাং জ্যাকেটে যেটি গুলা মায়ের খাচ্ছে না, তার নাম তো আছে জ্যাকেট, জ্যাকেটটা হয় না থাকার সময়, যে কারণে আর লাগাইলাম না, যে কারণে গলা খালি রাখছি। দেখেন আমার গলার মাঝে জ্যাকেট নাই, ওই দেখেন জ্যাকেট নাই, জ্যাকেট খেলে রাখছি না, কারণ রাখতে কোনো লাভ নাই, এর লাগে জ্যাকেট রাখছি না, বুঝছেন, কারণ জ্যাকেট যে কথা না দিলে কি কথা। যাই হোক সমস্যা নাই, প্রত্যেকেই আমরা মোটামুটি একটু আনন্দের মাঝে আজকে দিনটা কাটছে। এখন যাই হোক এখন কিনারের মাঝে আপনাদের কিছু দৃশ্য দেখাইব। এখন আমি কিনারে যাইতেছি, কিনারে গেলে পরে এখানে গোসল টোসল করবো লাইমে, কিনারে যেতেছি। এখন যাওয়ার পর দৃশ্য করে দেখাইম, আপনারা সাথে দেখেন, ইনশাআল্লাহ সব কিছু দেখতে পাবেন। এখন লাইমে যেমনি এখন না তো ওই যে দেখেন বিবেকানন্দ মিউজিয়াম দেখা যায়। ওকে ঠিক আছে, এখন এসে পড়লাম। আর এই জায়গাটা ওই যে এখন যে জায়গাটা আছি ওটা হচ্ছে মানে রক মিউজিয়াম থেকে আমরা মানে কিনারের মাঝে আসছি। ওই দেখেন পাথর, দেখেন এই দেখেন পাথরটা কত বড়, আমার পিছনে যে পাথরটা, তা দেখেন পাথরটা কত বড়। এই পাথরটা আসলে মানে অবাক করা জিনিস, এটা আসলে সুন্দর লাগে দেখতে। বিশেষ করে মানে আল্লাহর যে মানে অসীম মানে নিদর্শন, ওগুলা দেখলে কিন্তু অনেক কিছু ব্রেইন এবং মানে উপলব্ধি পায়। কারণ হচ্ছে আল্লাহর সৃষ্টি কিন্তু অপরূপ। এত বড় পাথর কিভাবে সৃষ্টি হয়েছে, ওই দেখেন পাথরটা দেখেন আগে। এখানেও কিন্তু অনেকে লাইনে গোসল করে, ওইটা সিঁড়ি কিন্তু তবে বেশি দূর যায় না, মানে 2-3 সিঁড়ি পর্যন্ত যায়। আর পাথরটা দেখেন কত বড় পাথর, পাথরটা দেখেন কত বড় পাথর, ওই যে বাড়ি খাইতেছে পানিগুলো আইয়া, ওই রকম পাথর কিন্তু, ওই যে পাথরটা এখন দেখাইছি ওই রকম পাথর কিন্তু। কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতেছে, মানুষ যার যে মনের মতো আনন্দ করতেছে। কারণ কেউ মানে এখানে মানে শেষ মাথা তো, পৃথিবীর শেষ মাথা তো মানুষ অনেক দূর থেকে আসে।
আর বিশেষ করে এখানে কিন্তু আপনি যদি ওই যে পাথরগুলো দেখেন, কত বড় বড় পাথরগুলো দেখলে আসলে মনগুলা অন্যরকমই জায়গা। এত বড় পাথর কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আর ফেরিগুলো যে যায়, ওই যে ফেরিগুলো ওই জায়গা থেকে যায়, ওই যে ফেরিটা ওই জায়গা থেকে যায়, ফেরিগুলো ওই জায়গা থেকে যায়, তারপর রওনা দেওয়ার পরে আস্তে আস্তে মানে ওই জায়গা থেকে ফেরিগুলা রওনা হয়। ওই যে যে জায়গাটা এখন মানে ঢেউটা দেখাইতেছি না, ওই জায়গার কিছু কিতাব থেকে ফেরিগুলা রওনা হয়। তারপর ওই ফেরিগুলা ওই যে দুইটা দ্বীপ, কিন্তু এখানে দুইটা, ওই যে রক মেমোরিয়াল আর আমরা যে দ্বীপ হারা আসলাম, যে দ্বীপ অতখান সময় আমরা আসলাম, ওই দ্বীপটা আর হলো রক মেমোরিয়াল, ওই দুইটা দ্বীপ দুই জায়গাতে আছে। ওই দুইটা দ্বীপ সেখানে ওই মানে এই বিশেষ করে লঞ্চ অথবা ফেরিতে যাওয়া লাগে আর কি। ফেরিতে তো আপনার দেখাইলাম, গিয়া তো দেখাইছি। আর এটা হচ্ছে কিনার, ওই জায়গার মাঝে আমরা মানে হোটেলে থাকি আর কি। হোটেল এখানে সামনে আমি ভাড়া নিছি, হোটেল তো দেখাইলাম মাত্র আগে, আরো দেখাইমো, সমস্যা নাই। আর এখানে এখন সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করবো, সন্ধ্যা পর্যন্ত। এখানে অনেক সময় মানে কি ওই যে রক মেমোরিয়াল এখানে এখন সূর্য অস্ত যেতেছে, সূর্য অস্তটা দেখবো আর কি আমরা। সূর্য অস্ত মানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই এক জায়গার মাঝে দেখা যায়। আসলে এটা একটা অবাক করা জিনিস। সূর্যোদয় এক জায়গার মাঝে বসে দেখা সবসময় সম্ভব হয় না। আর এখানে কিন্তু সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটো একসাথে দেখা যায় এই রক মেমোরিয়ালের সামনে। আসলে এটা একটা অবাক লাগে জিনিসটা, দেখার মতো। আর ঢেউগুলা কিন্তু সবচেয়ে বড়, ঢেউগুলা কিন্তু দেখার মতো, প্রত্যেকটা ঢেউ অনেক বড় বড় ঢেউ। এটা কিন্তু ক্যামেরার মধ্যে ধারণ করা সম্ভব হয়েছে না, কিন্তু বাস্তবে অনেক বড় ঢেউ। যাই হোক, যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। আর সন্ধ্যা হয়তো কাছে গেছি, সন্ধ্যার সময় হোটেলে চলে যাব। আর আজকে অবশ্য রাতখান থাকবো, কালকে চলে যাব কেরালা, কারণ আজকে রাতখান থেকে তারপর কেরালা চলে যাব। কেরালা থেকে মানে অনেক কিছু দেখার আছে, আর আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। কেরালার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওইগুলো দেখাইমু। আর বিশেষ করে এই জায়গার সবচেয়ে এটি সুন্দর লাগছে, তিনটা নদীর মিলনটাই সবচেয়ে সুন্দর। আছে যেমন তেমন সবচেয়ে সুন্দর লাগছে তিনটা নদীর মিলন মেলাটা আর কি। যাই হোক, এখানে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি আপনারা। আর বিশেষ করে ঢেউগুলোই কিন্তু ভালো লাগছে, আর কিছু ভালো লাগুক আর না লাগুক। এখন রকমের এখানে মানে এখানের অনেকে গোসল টোসল করে, তবে বেশি দূর যায় না। কিন্তু এই যে স্টুডেন্ট ছাত্রগুলো আছে না, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রগুলো কিন্তু এরকম টাইমে তারা মানে এখানে ঘোরার জন্য ওই মানে স্কুলের যে ফিয়ন টিয়ন হাতে নিয়ে আসে, ফিয়নরা সাথে ছাত্ররা নিজ দায়িত্বে নিয়ে আসে মানে বেড়ানোর জন্য। ওই এটাছি আমি আপনারা অনেক স্টুডেন্ট কিন্তু আইসি কেন, তবে তারা কিন্তু বেশি দূর মানে পাথরগুলো যে ঢেউ দিতেছে আসলে দেখলে সুন্দরই লাগে। আর অনেক ছাত্রগুলো আইসে, ওই দেখেন তারা এখানে ফুর্তি করতেছে। ওই যে এগুলো ছাত্র স্টুডেন্ট, কিন্তু এগুলা স্টুডেন্ট, তারা কিন্তু এখানে মানে অনেক জায়গা থেকে আইসে, বিভিন্ন জায়গা থেকে আইসে। আসলে সন্ধ্যা যেতে এখন আর বেশি কিছু করতে পারতাম না, কারণ আমার ঘুমাতে হবে একটু তাড়াতাড়ি, যে সারাদিন ক্লান্ত হয়ে গেছি। এখন ঘুমাইবো, আর কালকে সকালে মানে কেরালা 8টার দিকে বের হয়ে যাব। আর মানুষটা দেখা হয়তো ওই দিকে স্টুডেন্ট এবং টিচার তারা মিলিত হয়ে একসাথে মানে আসে আর কি। মানে বিভিন্ন স্কুলের কলেজের ছাত্ররা বিকাল টাইমে এখানে আসে, তারা কন্যাকুমারীর সৌন্দর্য দেখার জন্য। আসলে এই জায়গাটা দেখার মতো, যারা দেখার মতো ভালো একটা পরিবেশ। আর আশা করি যদি আপনারা সময় পান, কোনো সময় অবসর পান, কন্যাকুমারীতে আসবেন। অনেক সুন্দর জায়গা, তিনটা নদীর মিলনটা অন্তত দেখলে মন জুড়িয়ে যায়। সূর্যাস্ত সূর্যোদয় দেখা যায়, তারপর অনেক কিছু আছে এখানে। মানে এই যে ঢেউগুলো, এগুলো কিন্তু সব জায়গায় সচরাচর দেখা যায় না। আর আসলে সবচেয়ে ভালো লাগে মানে এখানে পরিবেশটা। ঠিক আছে, আর যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করছি আপনারা। আশা করি এখন হোটেলে চলে যাব ইনশাআল্লাহ। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর বেশি সময় বাকি নাই। কারণ ওই যে এখানে তারা গোসল করে, তারা এখানে গোসল টোসল করে, এখানে সামান্য একটা সিঁড়ি আছে, এখানে গোসল টোসল করে। আর ঢেউগুলো কিন্তু মোটামুটি বড় হয়, যখন রাত্র যত গভীর হবে তত ঢেউ বড় বড় হয়ে আসবে, একটু পরেই অনেক বড় বড় ঢেউ আসবে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে এখন, আর এখানে বসে থাকবো না, এখন চলে যাব। সন্ধ্যা হয়ে গেছি, এখন আর বসে থাকি কোনো লাভ নাই, এখন হোটেলে যাইতেছি। আর যাই হোক, আস্তে আস্তে
পরবর্তীতে কোনো সময় দেখা হবে ইনশাআল্লাহ। আর কবে আসবে কন্যাকুমারীতে জানি না। এখন বিদায় নিতে আসি কন্যাকুমারী থেকে। এখন বিদায় রাতের দৃশ্যটা দেখানোর জন্য আর একটু অপেক্ষা করলাম, ওই রাতের দৃশ্যটা আপনারা দেখাই। রাতের দৃশ্যটাও দেখাইলাম। যাই হোক, আশা করি এটা স্মৃতি হয়ে থাকবে জীবনে। এজন্যই মূলত রাত্রের দৃশ্যটাও ধারণ করলাম। যাই হোক, এখন হোটেলে চলে যাচ্ছি, হোটেলে কিন্তু কথা হবে। ওকে। ওই দেখেন, এটা হচ্ছে সাগর হোটেল। ওই হোটেলে আমি উঠছি 2 তলা। ওইটা হচ্ছে সাগর হোটেল। ওই যে আমার পিছনে যে হোটেলটা, এটা হচ্ছে ওই যে ওটা হচ্ছে সাগর হোটেল। এটার নাম হচ্ছে সাগর হোটেল। ওই হোটেলে আমি উঠছি। যাই হোক, মোটামুটি মানে পরিবেশ ভালোই, খারাপ না। চতুর্দিকে যা মানে কোলাহল পরিবেশ আর কি। মানে এই হোটেলটা মোটামুটি অনেক পুরানো হোটেল আমার যতটুকু ধারণা। কারণ এরকম লিফট আমার জীবনে দেখি নাই। কারণ লিফটের মানে অবস্থা দেখে ভাবলাম আর কি এটা অনেক আগের মনে হোটেলটা। যাই হোক, আপনারাও দেখেন, দেখলে ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে খাওয়া দাওয়া একটু কষ্ট হয়। কারণ আমাদের বাংলাদেশের মতো খাওয়ান না। এরা কি জানে একটা কি জিনিস কিটা খায়, মানে এগুলা আমরা অনেকে খাইতে কিনাইব, খাইতে অনেকে পারতই না। তবে বাঙালি হোটেল হয়ে দুই একটা আছে, বাইরে করতে হবে যারা মানে বাঙালি হোটেল, মানে বাংলা কলকাতা যারা মানে কলকাতা হোটেল আছে দুই একটা, কলকাতা খাওয়া দাওয়া মানে বাঙালি খাওয়া দাওয়া আছে, ওইগুলোর রেস্টুরেন্ট থেকে বাইর করা লাগে। যাই হোক, তখন খাওয়া দাওয়া করবো, ওইরা হোটেলে উঠতে হবে পিছিয়ে। এখন আজকে দিনের মধ্যে এখানে সমাপ্তি। আর বেশি ঘোরাঘুরি করবো না, অনেক ঘোরাঘুরি হয়েছে। এখন টেস্ট টেস্ট নিয়ে বাস করে হোটেলে। যাই হোক, হোটেলে ঢুকতেছে এখন। চাটা খাইলাম, এখন হোটেলে ঢুকি নেমে গেছে। চাটা খাইলেছি, চাও খাইলাম, এখন হোটেলে ঢুক মুখে। কারণ আর বেশি সময় ঘোরাঘুরি ঠিক না, তখন হোটেলে ঢুকি নেমে গেছে। ওকে, ওই তো আইলাম হোটেলে। আর এখন সকালের ভিতরে রওনা দিলাম। আমি 2 তলা হোটেলটা নিচ্ছি, ওই আল্লাহর রহমতে আমার ভালো জায়গা তৈরি। 2 তলা কিন্তু সবসময় পাওয়া যায় না, 5 তলা 7 তলার মাঝে হোটেল পাওয়া যায়। তাই হোক, আল্লাহর কুদরত আমার অবশ্য 2 তলার মাঝে দিচ্ছে। আর ওই যে গেটটা, ওইখান থেকে দেখা যায় কিন্তু মানে ভারত মহাসাগর দেখা যায়। ভারত মহাসাগর দেখা যায়। আমি এখান থেকে বসে বাণিজ্য থেকে আমি কিন্তু মানে অনুভব করতাম, মানে সাগরের যে আনন্দ উপভোগ করতাম পারি এই জায়গার থেকে বসে। ওই ভারত মহাসাগরের সব কিছু দেখা যায়। রাত্রে তো ওইখানে অবশ্য মানে ফোকাস করে না ক্যামেরায়, যে কারণে দেখানো যেত না। এই দোকানটার কাছেই কিন্তু ভারত মহাসাগর দেখা যায়, ফিলিংটা পাই। এখানে বসে সব কিছু মানে আনন্দ করা যায় আর কি। যারা আসবেন, সাগর হোটেলটা সবচেয়ে বেটার, ওইটাতে উঠলে অনেক সময় উঠবেন। আর মোটামুটি যাই হোক, অনেক কিছু যতটুকু পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি। ভালো থাকবেন, আশা করি প্রত্যেকেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর কালকে অবশ্যই আমি কেরালা যাব, আর আপনাদের দোয়া রইল।